রবীন্দ্রনাথের লিখিত রাজস্বী উপন্যাসটি একটি ঐতিহাসিক উপন্যাস। এটি ত্রিপুরার একটি সত্যিকারের ঘটনাকে কেন্দ্র করে রচিত হয়েছে। এটি ৪৪টি পরিচ্ছদে লিখিত। এই উপন্যাসের প্রধান চরিত্র হল ত্রিপুরার মহারাজা গোবিন্দমাণিক্য, পুরোহিত রঘুপতি, জয়সিংহ, নক্ষত্র রায়, আরও অনেক চরিত্র দেখতে পাই, যেমন তুতা, আশি, বিলবন, আরও অনেক চরিত্র। তাছাড়া ঐতিহাসিক চরিত্রেরও উল্লেখ পাই, শাহজাহান, ঔরঙ্গজেব, দারা, সুজা, মুরাদ। এই উপন্যাসটি একটি কুসংস্কারকে কেন্দ্র করে রচিত হয়, যা পুরুষানুক্রমে চলে আসছে। সেটা হলো বলি প্রথা। প্রথাটিকে সমূলে নিঃশেষ করতে গিয়ে প্রধান সমস্যা দেখা দেয়। অন্ধবিশ্বাস মানুষের জীবনকে কিভাবে তছনছ করে দিতে পারে এই উপন্যাসটি বললে আমরা জানতে পারি। এই উপন্যাসের একটি অংশ রবীন্দ্রনাথ নাটকের আকারে লিখেছেন। নাটকটির নাম হলো বিসর্জন। মূল উপন্যাসটি শুরু হয় ভুবনেশ্বরী মন্দিরের পাথরের ঘাট গোমতী নদীতে গিয়া প্রবেশ করিয়াছে। ত্রিপুরার মহারাজ গোবিন্দমাণিক্য একদিন গ্রীষ্মকালের প্রভাতে স্নান করিতে আসিয়াছেন। সঙ্গে তাহার ভাই নক্ষত্র রায়ও আসিয়াছেন। সেখানে এই তুতা ও আশির সঙ্গে রাজার পরিচয় হয়। এরপর থেকে প্রত্যেকদিন গোমতী নদীতে এসে মহারাজ তুতা ও আশির সঙ্গে দেখা করতেন। দিন নদীতে রক্তস্রোতের ধারা দেখে আশি রাজাকে জিজ্ঞাসা করে কিসের রক্ত। যা বলেন ১০১ মহিষের তো যা আগের দিন মন্দিরে বলি হয়েছিল। জ্বরে আসি মৃত্যু হয়। মৃত্যুর পূর্বে রাজাকে বলে যায় যে বলি প্রথা বন্ধ করা। পরের দিন রাজা আদেশ দেন যে তার রাজ্যে আর বলি যেন না হয়। এতে পুরোহিত রঘুপতি রেগে যান যে এতদিন ধরে যে প্রথা চলে আসছে তা রাজা কিভাবে বন্ধ করবেন। এভাবেই রঘুপতি চেয়েছিলেন বলে কৌশল যেভাবেই হোক রাজাকে পরাস্ত করতে হবে। তার জন্য তিনি তার রাজার ভাই নক্ষত্র রায়কে কেঁপিয়ে তুলে রাজার বিরুদ্ধে। রঘুপতি জালে পা দিয়ে নক্ষত্র রায় প্রস্তুত হয়ে যায় ভাইকে হত্যা করতে। তা দেখে জয়সিংহ বলেন যে আমি রাজাকে হত্যা করবো, ভাইকে হত্যা করতে আমি দেবো না। জয়সিংহ ভুবনেশ্বরী মায়ের পায়ে স্পর্শ করে রঘুপতিকে কথা দেন যে ২৯ আষাঢ়ের মধ্যে রাজরক্ত তিনি মায়ের চরণে উপহার দেবেন। জয়সিংহের পূর্বপুরুষ ছিলেন রাজা, তাই জয়সিংহ নিজের রক্ত মায়ের চরণে দিয়ে তিনি রঘুপতিকে বলেন আমি আমার নিজের প্রতিজ্ঞা রক্ষা করেছি। রঘুপতি জয়সিংহকে ছোটবেলা থেকে লালন পালন করে পুত্রের মতো বড় করেছেন, তাই জয়সিংহ মৃত্যুতে তিনি অনেক দুঃখিত হয়ে রাজাকে তার আপনজন থেকে বিচ্ছেদ করার জন্য তিনি উঠে পড়ে লেগেছেন। তাই রাজার প্রিয় দুবকে যে আগে তুতা নামে আমরা প্রথমে উপন্যাসে পেয়ে থাকি, তাই নক্ষত্র রায়কে সঙ্গে নিয়ে তাকে হত্যা করতে ষড়যন্ত্র করেন। তার ষড়যন্ত্র বিফল হয়। মহারাজা গোবিন্দমাণিক্য দুবককে হত্যা করার অপরাধে রঘুপতি ও নক্ষত্র রায়কে রাজ্য থেকে নির্বাসিত করেন। নির্বাসিত হওয়ার পর রঘুপতি মুঘলদের সঙ্গে মিলে গোবিন্দমাণিক্য পরাস্ত করতে চান এবং নক্ষত্র রায়কে রাজা করতে চান। তিনি কৌশল করে সুজার সঙ্গে হাত মিলিয়ে তার সৈন্যকে নেন, যাতে তিনি রঘুপতিকে পরাস্ত করতে পারেন আর নক্ষত্র রায়কে রাজা করতে পারেন। মহারাজ গোবিন্দমাণিক্য এসব শুনে ভাই তার সঙ্গে যুদ্ধ করতে আসছে, তাই নিজে তিনি পদত্যাগ করে তিনি জঙ্গলে চলে যান ও নক্ষত্র রায় রাজা হয়। নক্ষত্র নারায়ণ ছত্রমাণিক্য নাম ধরে রাজ্য শাসন করতে আগে মানুষদের উপর অত্যাচার করতে থাকে। যে রঘুপতি নক্ষত্র রায়কে রাজা করতে এত কৌশল অবলম্বন করেছেন, সেই নক্ষত্র রায় রাজা হওয়ার পর রঘুপতিকে যেন পরোয়া করে না, যাদের উপরে অত্যাচার চালিয়ে যায়। রঘুপতি নিজের ভুল বুঝতে পেরে গিয়ে মহারাজ গোবিন্দমাণিক্য যে দুর্গে রয়েছে সেখানে গিয়ে তখন রাজাকে দেশে ফিরে আসার জন্য অনুরোধ করেন, কিন্তু মহারাজ গোবিন্দমাণিক্য ফিরে আসতে চান না। এখানে তিনি বাচ্চাদের শিক্ষা দেওয়ার জন্য একটি পাঠশালা খুলেছেন। গোবিন্দমাণিক্য আসার পর তার আশেপাশের মানুষগুলো খুব সুখে শান্তিতে দিন যাপন করছে।